এই ঘটনাটি কর্ণাটকের গদগ জেলার এক এলাকার চন্নাম্মা সার্কেলের কাছাকাছি দশরঅনি থেকে। এখানেই বাস করত এক ধনী এবং সম্মানীয় পরিবার, বাকলে পরিবার। পরিবারের কর্তা ছিলেন প্রকাশ বাকলে, তার স্ত্রী ছিলেন সুনন্দা বাকলে এবং তাদের ছেলে কার্তিক বাকলে। প্রকাশ বাকলে ছিলেন গদগ বেদগিরি সিটি মিউনিসিপ্যাল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট। সুনন্দা বাকলেও একই জায়গায় কাজ করতেন। তাদের প্রচুর সম্পত্তি, টাকা পয়সা সবই ছিল। এলাকার মানুষ তাদের সম্মানের চোখে দেখত। বাকলে পরিবার থাকত এক বিশাল দোতলা বাড়িতে, যেখানে সাংসকতের কোনো অভাব ছিল না। দিন ছিল 17 এপ্রিল 2024। এই দিনটি ছিল বাকলে পরিবারের জন্য বিশেষ। এই দিন ছিল কার্তিক বাকলের বাগদান। বাড়িতে অতিথিদের ঢল নেমেছিল। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পরিচিতজন সবাই এসেছিলেন এই আনন্দের মুহূর্তের সাক্ষী হতে। গোটা বাড়ি আলোয় ঝলমল করছিল, হাসি আনন্দে ভরে উঠেছিল চারদিক। অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর ধীরে ধীরে অতিথিরা বিদায় নিতে শুরু করল। 17 এপ্রিলের সন্ধ্যা নাগাদ বেশিরভাগ আত্মীয় স্বজনই নিজেদের বাড়ির পথে রওনা দিলেন। তবে যারা দূর থেকে এসেছিলেন তারা রাতটা বাকলে পরিবারের বাড়িতেই কাটানোর সিদ্ধান্ত নিলেন। পরের দিন 18 এপ্রিল 2024 সকালে তারাও বিদায় নেন। তবে এক পরিবার তখনও বাকলে বাড়িতেই রয়ে গিয়েছিল, হাদিমানি পরিবার। এই পরিবারে ছিলেন পরশুরাম হাদিমানি, তার স্ত্রী লক্ষ্মী হাদিমানি এবং তাদের 16 বছর বয়সী মেয়ে আকাঙ্ক্ষা হাদিমানি। 18 এপ্রিলের সন্ধ্যা পর্যন্ত বাকলে পরিবারের সঙ্গে এই তিনজনও ছিলেন। তারা সেদিনই ফিরে যাওয়ার পরিকল্পনা করলেও কিছু সমস্যার কারণে তাদের ওই রাতেও বাকলে পরিবারের বাড়িতেই থেকে যেতে হয়। রাতের খাবার সবাই একসঙ্গে করে। ডিনার শেষে সবাই নিজেদের ঘরে শোবার জন্য চলে যায়। সবকিছু স্বাভাবিক ছিল। হাদিমানি পরিবারের তিনজন প্রথম তলার ঘরে ঘুমাতে গেল, আর বাকলে পরিবার নিচতলায় ছিল। নিচতলার এক ঘরে প্রকাশ বাকলে ও তার স্ত্রী সুনন্দা ঘুমাচ্ছিলেন, আর অন্য ঘরে ছিল তাদের ছেলে কার্তিক। তখন সময় 18 এপ্রিলের মধ্যরাত, অর্থাৎ 19 এপ্রিল শুরু হয়ে গেছে। রাত প্রায় 2:15 বাজে। সবাই গভীর ঘুমে ছিল। ঠিক তখনই প্রকাশ বাকলে ঘুম থেকে উঠে পড়লেন, কারণ তাকে ওয়াশরুম যেতে হবে। তিনি সুনন্দাকে জানালেন, আমি ওয়াশরুমে যাচ্ছি, এখনই আসছি। এতে সুনন্দারও ঘুম ভেঙে যায়। স্বামী স্ত্রী দুজনেই তখন জেগেছিলেন। ঠিক সেই সময় হঠাৎ তারা দুজনেই শুনতে পান কিছু অদ্ভুত শব্দ, যেন প্রথম তলায় অনেকগুলো পা একসঙ্গে মেঝেতে পড়ছে। অনেকগুলো ব্যক্তি যেন তাদের ঘরে চলাফেরা করছে, যেখানে হাদিমানি পরিবার শুয়েছিলেন। কিন্তু ঠিক সেই সময় ভেসে এলো এক ভয়ঙ্কর চিৎকার, তীব্র, হৃদয় কাঁপানো, যেন কেউ প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছে। মুহূর্তের মধ্যে সেই শব্দ পুরো বাড়িতে ছড়িয়ে পড়ল। নীরব রাত কেঁপে উঠল আতঙ্কে। এই শুনে প্রকাশ ও সুনন্দা ভয়ে জমে যায়। তাদের বুক কেঁপে উঠল, হাত পা ঠান্ডা হয়ে গেল। প্রথমে তারা বুঝতে পারছিলেন না কি হচ্ছে, তাই প্রকাশ দরজার দিকে এগোলেন, বাইরে কি হচ্ছে তা দেখতে। কিন্তু ঠিক তখনই আরও কয়েকটি চিৎকার শোনা গেল, এবার আরও তীব্র, আরও ভয়ঙ্কর। প্রকাশ বাইরে যেতে গিয়ে থমকে গেলেন এবং সুনন্দার দিকে তাকালেন। তার চোখেও আতঙ্ক, কিন্তু কেউ কিছু বলল না। শুধু বোঝা গেল ভয় তাদের পেয়ে বসেছে। কিন্তু না জানি কি মনে হলো তাদের। তারা বাইরে বেরিয়ে দেখার পরিবর্তে দরজা শক্ত করে বন্ধ করে দিলেন, চিটকিনি লাগিয়ে দিলেন এবং তালা মেরে দিলেন। কিছুক্ষণ পর সেই সব তীব্র চিৎকার থেমে গেল এবং বাড়ির ভেতর এক অদ্ভুত নীরবতা নেমে এলো। কিন্তু এরপর শোনা গেল সেই অজানা লোকগুলোর পায়ের শব্দ, যেন তারা সিঁড়ি বেয়ে নিচে নামছে। একের পর এক পা ফেলে যেন নিচের দিকে এগিয়ে আসছে। তারপর ঠিক পরের মুহূর্তেই কেউ বা কারা তাদের দরজায় সজোরে কড়া নাড়তে লাগল। প্রকাশ ও সুনন্দা ভয়ে আতঙ্কে জমে গেলেন। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা লোকগুলো এবার আরও জোরে দরজা ধাক্কাতে লাগল, যেন কিছুতেই তারা থামবে না, দরজা ভেঙে ফেলবে। ভয়ে কাঁপতে কাঁপতে তারা চিৎকার করে উঠলেন। প্রতিবেশীদের ডাকতে লাগলেন। তাদের চিৎকার শুনে দরজার ওপাশে থাকা অজানা লোকগুলোর মধ্যে যেন অস্থিরতা ছড়িয়ে পড়ল। তারা দরজা ধাক্কানোর গতি আরও বাড়িয়ে দিল এবং পায়ের আওয়াজ আরও বিশৃঙ্খল হয়ে উঠল। কিন্তু হঠাৎ সবকিছু থেমে গেল। যারা দরজায় আঘাত করছিল তারা এক মুহূর্তে নিঃশব্দ হয়ে গেল। তারপর তারা যেন ছায়ার মতো মিলিয়ে গেল অন্ধকারে। প্রকাশ ও সুনন্দার চিৎকার শুনে আশপাশের লোকজনও চিন্তিত হয়ে পড়ে এবং একে একে প্রতিবেশীরা নিজেদের ঘর থেকে বেরিয়ে আসে কি হয়েছে দেখার জন্য। এত চিৎকার কেন? প্রকাশ বাকলে তখনই গদগ টাউন পুলিশ স্টেশনে ফোন করলেন। সে আতঙ্কিত কণ্ঠে সব বলে উঠলেন, আমাদের বাড়িতে কেউ ঢুকেছে। বাড়ির মধ্যে অনেক লোকের পায়ের আওয়াজ পেলাম, হঠাৎ প্রচণ্ড চিৎকার, তারপর কেউ আমাদের দরজা ধাক্কাতে লাগে।
এই শুনে পুলিশ কোনো সময় নষ্ট করল না। তারা ভাবে এটা হয়তো ডাকাতির ঘটনা। সঙ্গে সঙ্গে তারা বাকলে পরিবারের বাড়ির দিকে রওনা দিল। কিছুক্ষণ পর পুলিশের সঙ্গে কয়েকজন প্রতিবেশীও এলো সেখানে। বাড়িতে তখন অন্ধকার নেমে এসেছে। প্রধান দরজাটা অদ্ভুতভাবে খোলা ছিল। পুলিশ ভেতরে প্রবেশ করে ডাক দিল, কেউ কি পুলিশের কাছে ফোন করেছেন? ভেতর থেকে একটা কাঁপা কাঁপা কণ্ঠ ভেসে এলো। বাকলে পরিবার বলে উঠলেন, হ্যাঁ আমরা করেছি। প্রকাশ বাকলে ও সুনন্দা তখনও ভয়ে কাঁপছিলেন। পুলিশ তাদের আশ্বস্ত করে বলে, আমরা এখানে আছি, দরজা খুলুন। এরপর তারা দরজা খুললেন, ভয়ে থরথর করে বেরিয়ে এলেন ঘর থেকে। এরপর পুলিশ তাদের সবকিছু জিজ্ঞাসাবাদ করে। কি হয়েছে, এত ভয় কেন? সবকিছু জানার পর পুলিশ পুরো বাড়ি খতিয়ে দেখতে শুরু করে। প্রথমে তারা নিচতলায় তল্লাশি চালায়, কিন্তু কিছুই সন্দেহজনক মনে হল না। এরপর পুলিশ প্রথম তলায় ওঠে। প্রথম তলার অবস্থা দেখে তারা হতবাক হয়ে গেল। চারদিকে মেঝেতে ছড়িয়ে থাকা নানা জিনিস, আর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য, মেঝের ওপর রক্তমাখা জুতোর ছাপ। গা ছমছমে রক্তমাখা ছাপ এক ঘর থেকে বেরিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেছে, যেন কেউ রক্তাক্ত অবস্থায় হাঁটতে হাঁটতে নিচের দিকে নেমেছে। কিন্তু সেই ঘরের দরজা ঠেলে যখন পুলিশ ভেতরে ঢোকে, তখনই পুরো বাড়িটা যেন নরকে পরিণত হয়। পুলিশ ধীরে ধীরে সেই ঘরের দিকে এগিয়ে গেল যেখানে রক্তমাখা জুতোর ছাপের শুরু। দরজা ঠেলে যখন তারা ভেতরে প্রবেশ করে, তখনই সবার শরীরে যেন শীতল স্রোত বয়ে গেল। ঘরের ভেতর পড়েছিল 4টি নিথর দেহ, চারপাশে শুধু রক্ত আর রক্ত। বিছানার ওপর ছিল 3টি দেহ, পরশুরাম হাদিমানি, তার স্ত্রী লক্ষ্মী হাদিমানি এবং তাদের 16 বছর বয়সী মেয়ে আকাঙ্ক্ষা হাদিমানি। আর মেঝেতে পড়েছিল বাকলে পরিবারের ছেলে কার্তিক বাকলে, যে ছেলের মাত্র একদিন আগেই বাগদান সম্পন্ন হয়েছিল, যে কিছুদিন পরেই নতুন জীবন শুরু করতে চলেছিল। সে এখন রক্তমাখা নিথর দেহ হয়ে পড়ে আছে ঠান্ডা মেঝেতে। তাদের শরীরের অবস্থা ছিল খুবই ভয়াবহ। ধারালো অস্ত্রের গভীর আঘাত, মারধরের চিহ্ন এবং যন্ত্রণার স্পষ্ট ছাপ। প্রতিটি আঘাতে বোঝা যাচ্ছিল খুনিরা ভয়ানক ক্ষোভ নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এরপর পুলিশ সঙ্গে সঙ্গে ফরেনসিক টিম ও ডগ স্কোয়াডকে খবর দেয়। সকাল হতেই গদক টাউন পুলিশ স্টেশনে দণ্ডবিধির 396 ধারায় মামলা নথিভুক্ত করে ডাকাতির উদ্দেশ্যে খুন। কিন্তু এটা কি সত্যিই ডাকাতির ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য? এরপর ফরেনসিক বিশেষজ্ঞরা প্রতিটি জায়গা খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করতে লাগে। প্রথম প্রশ্ন উঠল, খুনি বাড়ির ভেতরে প্রবেশ করল কিভাবে? বাড়ির প্রধান দরজা ছিল সম্পূর্ণ ঠিকঠাক। যদি কেউ বাইরে থেকে ঢুকত তবে দরজায় ভাঙচুরের চিহ্ন থাকত, কিন্তু দরজা তো ভেতর থেকে লক করা ছিল, তাহলে খুনিরা কিভাবে ঢুকল? পুলিশ তখন বাড়ির প্রতিটি প্রবেশপথ, দরজা, জানালা সবকিছু পরীক্ষা করতে লাগে। দেখা গেল হাদিমানি পরিবার যে ঘরে ঘুমিয়েছিল সেখানেই পাওয়া গেল একটা জানালা, যেখানে কোনো গ্রিল লাগানো ছিল না, শুধু কাঁচের ফ্রেম। আর সেই জানালাটা ছিল খোলা। পুলিশ বুঝতে পারে খুনিরা এখান থেকেই ঢুকেছে। জানালার বাইরে ছিল একটা সরু গলি, যেখানে একটা ড্রেন বয়ে যাচ্ছিল। পুলিশ গলির মাটি পরীক্ষা করতেই দেখতে পায় সেখানে জুতোর দাগ। বাড়ির দেওয়ালেও দাগগুলো ছিল। বোঝা যাচ্ছিল কেউ বা কারা সেখান থেকে উঠে এসেছে। সেই জায়গায় ছিল এসি ইউনিটের আউটডোর অংশ, আর পাশাপাশি ছিল গ্রাউন্ড ফ্লোরের একটা জানালা। যদি কেউ ওই জানালায় পা রাখে তবে সেই সহজেই প্রথম তলার ঘরে ঢুকে যেতে পারে। খুনিরা ঠিক এই পথ ধরেই বাড়িতে প্রবেশ করেছিল। ড্রেনের ভেতর তল্লাশি চালাতেই পুলিশ পায় একটা ধারালো ছুরি। ছুরির ফলায় ছিল শুকিয়ে যাওয়া রক্তের দাগ। স্পষ্ট বোঝা যাচ্ছিল এই ছুরিটাই খুনের অস্ত্র। এখন পুলিশ নিশ্চিত হয় খুনিরা এই পথ দিয়ে ঢুকেছে আর খুন করে আবার এই পথেই পালিয়ে গেছে। কিন্তু এটা যদি ডাকাতির উদ্দেশ্যে খুন হয়ে থাকে, তাহলে বাড়ির কিছুই লুট করা হয়নি কেন? নগদ টাকা, গয়না, দামি জিনিস সবকিছু যথাস্থানে ছিল। মৃত মহিলারাও গয়না পরা অবস্থায় ছিলেন। তাহলে খুনিরা কি চেয়েছিল? তাদের আসল উদ্দেশ্য কি ছিল? পুলিশ এবার ভাবতে লাগে তারা কি হাদিমানি পরিবারকে মারতে এসেছিল, নাকি তাদের টার্গেট ছিল বাকলে পরিবার। কিন্তু 4 জনের মধ্যে 3 জনই হাদিমানি পরিবারের সদস্য। তাহলে তারা কি আসলে বাকলে পরিবারকে নিশানা করতে এসেছিল, কিন্তু পরিকল্পনা বদলে প্রথমে হাদিমানি পরিবারকে খুন করল? নাকি এটা ছিল এক পরিকল্পিত প্রতিশোধ? প্রকাশ বাকলে এবং তার স্ত্রী সুনন্দা তখনও আতঙ্কের মধ্যে ছিলেন। ভাগ্যক্রমে তারা বেঁচে গিয়েছিলেন, কিন্তু তাদের একমাত্র ছেলে কার্তিক আর নেই। নিজের সন্তানের মৃতদেহ দেখে মা বাবার চোখের জল শুকিয়ে গিয়েছিল। তাদের পরিবারের একমাত্র উত্তরসূরি কিছুদিন পর যে বিয়ের পিঁড়িতে বসত, সে আজ রক্তাক্ত দেহ হয়ে পড়ে আছে।
সারা তদন্ত সম্পন্ন করার পর পুলিশ 4টি মৃতদেহ জিআইএমএস হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয় ময়নাতদন্তের জন্য। এই পরিবার ছিল অত্যন্ত সৎ, সম্মানীয় এবং সমাজসেবার কাজে যুক্ত, তাহলে তাদের কারো সঙ্গে শত্রুতা কিভাবে হতে পারে? পুলিশ বাড়ির কর্তা প্রকাশ বাকলের কাছে পরিবারের ব্যাকগ্রাউন্ড ও তাদের পেশার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে, সব তথ্য সংগ্রহ করে যাতে কোনো সূত্র পাওয়া যায়। জানা যায়, প্রকাশ বাকলে 2টি বিয়ে করেছিলেন। তার প্রথম বিয়ে হয়েছিল 1990 সালের দিকে রুক্মিণী নামের এক মহিলার সঙ্গে। তবে 1995 সালে কোনো এক কারণে রুক্মিণীর মৃত্যু হয়। তাদের কয়েকটি সন্তানও ছিল। ছোট বয়সেই মায়ের মৃত্যুতে সন্তানদের জীবন অনিশ্চিত হয়ে পড়ে। তখন আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা প্রকাশকে পরামর্শ দেন দ্বিতীয় বিয়ে করার জন্য, যাতে সন্তানরা মায়ের স্নেহ পায় এবং তার জীবনও স্বাভাবিক থাকে। প্রকাশ বাকলে এই পরামর্শ মেনে নেন এবং 1997 সালে সুনন্দাকে বিয়ে করেন। তারপর প্রকাশ ও সুনন্দার এক পুত্র সন্তান হয়, যার নাম কার্তিক। প্রকাশের প্রথম পক্ষের সন্তানরাও একই বাড়িতে থাকত, কিন্তু প্রকাশ বা সুনন্দা কেউই কোনো সন্তানকে আলাদা চোখে দেখেননি। সবাইকে সমান ভালোবাসা ও যত্নে বড় করেছেন। তিনি তাদের ভালোভাবে পড়াশোনা করিয়েছেন এবং জীবনে প্রতিষ্ঠিত করেছেন। প্রকাশ বেশ কিছু সম্পত্তি ও জমিজমাও কিনেছিলেন এবং তিনি বিজেপি দলের সক্রিয় কর্মী ছিলেন। সবকিছু ঠিকভাবেই চলছিল। সন্তানরা ধীরে ধীরে বড় হয়ে উঠছিল। প্রকাশ বাকলের প্রথম স্ত্রীর সবচেয়ে বড় ছেলে ছিলেন বিনায়ক বাকলে। তার বিয়ে হয়ে গিয়েছিল এবং একটি কন্যা সন্তানও ছিল। দ্বিতীয় ছেলে ছিলেন দত্তারেয়া বাকলে, তারও বিয়ে হয়ে গিয়েছিল। এছাড়া প্রকাশের একটি কন্যা সন্তানও ছিল, যার বিয়েও তিনি ঠিকঠাক সম্পন্ন করেছিলেন। এভাবে প্রায় সব সন্তানই নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। এরপর বাকি ছিলেন দ্বিতীয় স্ত্রী সুনন্দার ছেলে কার্তিক বাকলে। 17 এপ্রিল 2024-এ, অর্থাৎ হত্যাকাণ্ডের একদিন আগে, কার্তিকের এনগেজমেন্ট হয়েছিল। কিছুদিনের মধ্যেই তার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তার আগেই সে খুন হয়ে গেল। বাবা প্রকাশ বাকলে তার সমস্ত সম্পত্তি ও জমিজমা সমানভাবে ভাগ করে দিয়েছিলেন সবার মধ্যে। এখন পুলিশ 19 এপ্রিলের ঘটনার তদন্ত শুরু করে। বাড়ির আশেপাশে যত সিসিটিভি ক্যামেরা ছিল সেগুলোর ফুটেজ খতিয়ে দেখা হয়। আশেপাশের প্রতিবেশীদের সঙ্গে কথা বলা হয়, কেউ কাউকে সন্দেহজনকভাবে যাতায়াত করতে দেখেছে কিনা, কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনা লক্ষ্য করেছে কিনা। প্রকাশ বাকলের কাছেও জিজ্ঞাসাবাদ করা হয়, সাম্প্রতিক সময়ে পরিবারের মধ্যে কোনো ঝগড়া বা বিরোধ হয়েছিল কিনা, সবকিছু জিজ্ঞাসা করা হয়। এরপর বেরিয়ে আসে একটি চাঞ্চল্যকর তথ্য। জানা যায় প্রকাশের ছেলে দত্তারেয়া বাকলে ব্যাংক ও একটি জুয়েলারি দোকানে কিছু জালিয়াতির সঙ্গে জড়িত ছিল। এই কারণেই বাবা প্রকাশ তার ওপর প্রচণ্ড রেগেছিলেন, তাই বাবা ছেলের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায়। এক পর্যায়ে দত্তারেয়া আলাদা থাকতে শুরু করে। এসব শোনার পর পুলিশের প্রথম সন্দেহ যায় দত্তারেয়া বাকলের দিকে। এরপর পুলিশ তার সঙ্গে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শুরু করে। তার কল রেকর্ড এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখা হয়। গভীর তদন্ত চালানো হয়, কিন্তু তখনও তার বিরুদ্ধে সরাসরি কোনো প্রমাণ পাওয়া যায়নি। এমন সময় পুলিশের হাতে আসে একটি গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ। পুলিশ বাড়ির আশেপাশে থাকা 2টি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে এবং নির্দিষ্ট সময় অনুযায়ী পরীক্ষা করে। দেখা যায় 19 এপ্রিল গভীর রাতে আনুমানিক রাত 2টা থেকে 3টার মধ্যে 6 থেকে 7 জন লোক বাড়ির দিকে এগিয়ে আসে। তারা স্বাভাবিকভাবেই বাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর যখন তারা ফিরে যাচ্ছিল, তখন তাদের হাঁটার ভঙ্গি ছিল সম্পূর্ণ ভিন্ন। তাদের দেখে মনে হচ্ছিল তারা সদ্য কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে বেরিয়ে আসছে। তারা খুব তাড়াহুড়োর মধ্যে ছিল, যেন দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালাতে চাচ্ছে। বাকলে পরিবারের সঙ্গে আরও কথা বলার পর জানা যায় যে, কয়েকদিন আগে বড় ছেলে বিনায়ক বাকলের সঙ্গেও তার বাবার ঝামেলা হয়েছিল এবং সেই ঝামেলা হয়েছিল সম্পত্তি নিয়ে। ঝামেলার পর সে তার পরিবার নিয়ে বাড়ি ছেড়ে দেয় এবং গদক শহরের অন্য একটি জায়গায় থাকতে শুরু করে। রাগের মাথায় সে বাবাকে কিছু হুমকিও দিয়েছিল। এখন পুলিশ বিনায়ককে জিজ্ঞাসাবাদ করার আগে তার কল রেকর্ড বের করে। গত কয়েকদিনের সমস্ত কল রেকর্ড বিশ্লেষণ করা হয়। শেষবার সে কাদের সঙ্গে কথা বলেছিল সেটাও চেক করা হয়। তদন্তের সময় পুলিশ 2টি সন্দেহজনক নম্বর খুঁজে পায়। কারণ এই নম্বরগুলোর সঙ্গে আগে বিনায়কের কোনো যোগাযোগ ছিল না, কিন্তু ঘটনার 3-4 দিন আগে থেকে সে এই নম্বরগুলোর সঙ্গে বেশ ঘনিষ্ঠভাবে কথা বলতে শুরু করেছিল। এমনকি হত্যার রাতেও বিনায়ক এই 2 নম্বরের মধ্যে একটিতে কল করেছিল। এখন প্রশ্ন ওঠে, এই নম্বরগুলো কাদের ছিল? পুলিশ প্রথমে নিজেদের তথ্যভাণ্ডার চেক করে। তখন জানা যায় ওই নম্বরগুলোর মধ্যে একটি ছিল একজন কুখ্যাত অপরাধী ফিরোজ খাজির।
সে ছিল এক অপরাধপ্রবণ মানসিকতার লোক, এক ধরনের দাগী অপরাধী। কিন্তু প্রশ্ন হল, বিনায়কের মতো একজন ব্যক্তি হঠাৎ করে কেন এরকম একজন ক্রিমিনালের সঙ্গে যোগাযোগ করছিল এবং 14 এপ্রিলের পর থেকে কেন এত ঘনিষ্ঠভাবে কথা বলছিল। এই সবে পুলিশকে কিছু সন্দেহজনক মনে হয়। তাই পুলিশ বিনায়ক বাকলেকে গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশের চাপের সামনে শেষ পর্যন্ত সে ভেঙে পড়ে এবং পুরো সত্যটা স্বীকার করে ফেলে। বিনায়ক বাকলে ছিল প্রকাশ বাকলের প্রথম পক্ষের ছেলে। সে যখন বড় হতে থাকে তখন জানতে পারে যে সুনন্দা বাকলে তার আসল মা নন এবং কার্তিক তার সৎ ভাই। এই বিষয়টি তার মনে গভীর ক্ষোভ তৈরি করে। তার মনে হতে থাকে যে পরিবারে তাকে অবহেলা করা হচ্ছে। বাবা তার প্রতি বেশি মনোযোগ দেন না, বরং সুনন্দা ও কার্তিকের দিকেই বেশি নজর দেন। সে এইসব ভাবতে থাকে। অন্যদিকে সুনন্দা ও প্রকাশ বাকলে সব সময় বলে এসেছেন যে তারা বিনায়ককে সবচেয়ে বেশি ভালোবাসতেন, কারণ সে ছিল তাদের বড় ছেলে। কোনো সন্তানকে তারা কখনো আলাদা চোখে দেখেননি, বরং সবাইকে সমান ভালোবাসা দিয়েছেন। কিন্তু বিনায়কের মনে এই ধারণা গেঁথে গিয়েছিল যে সুনন্দা তার সৎ মা এবং কার্তিক তার সৎ ভাই, তাহলে পরিবারের অন্য সদস্যদের কাছেও সে সৎ সন্তান হিসেবেই গণ্য হবে। তারপর আসে সম্পত্তির প্রসঙ্গ। বিনায়ক তার বাবার কাছে তার অংশ দাবি করে। প্রকাশ বাকলে ছেলেদের খুশির জন্য সম্পত্তি সমান ভাগে ভাগও করে দেন। কিন্তু এতে বিনায়ক সন্তুষ্ট ছিল না, কারণ এই ভাগাভাগির ফলে কার্তিকও একটি বড় অংশ পেয়ে যায়, যা সে মেনে নিতে পারছিল না। তার মতে কার্তিকের কোনো ভাগ পাওয়ার অধিকারই ছিল না। যদিও বিষয়টি তখনও স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু সমস্যা বাধে যখন বিনায়ক তার বাবার কাছ থেকে পাওয়া জমির কিছু অংশ বিক্রি করে দেয়। 3টি সম্পত্তি সে বিক্রি করেও ফেলে, কিন্তু বাবাকে কিছু জানায়নি। যখন প্রকাশ বাকলে এটা জানতে পারেন, তখন তিনি খুব রেগে যান এবং বলেন, আমাদের বংশপরম্পরার জমি বিক্রি করা উচিত নয়, নিজে কিছু করো, কিন্তু এভাবে নিজের শিকড় বিক্রি করে দিও না। এই ঘটনাকে কেন্দ্র করে বাবা ছেলের মধ্যে সম্পর্ক আরও খারাপ হতে থাকে। এক পর্যায়ে বিনায়ক নিজের পরিবার নিয়ে বাড়ি ছেড়ে দেয় এবং আলাদা থাকতে শুরু করে। তখন থেকেই তার মনে বাবার প্রতিও ঘৃণা জন্মাতে থাকে। সুনন্দা ও কার্তিকের প্রতি তার ঘৃণা তো আগে থেকেই ছিল। এবার তার মনে আসে এক নৃশংস পরিকল্পনা। তার ধারণা হয়, যদি সে বাবাকে, সৎ মাকে এবং সৎ ভাইকে মেরে ফেলে, তাহলে কার্তিকের সম্পত্তিও তার দখলে চলে আসবে। তারপর সে যা খুশি তা করতে পারবে। এই পরিকল্পনা মাথায় নিয়ে সে যায় এলাকার এক দাপুটে অপরাধীর কাছে, ফিরোজ খাজির কাছে। ফিরোজ একজন গাড়ির ব্যবসায়ী ছিল, তবে তার অপরাধমূলক কাজকর্মের জন্য কুখ্যাত ছিল। বিনায়ক তার কাছে প্রস্তাব দেয়, সে তার বাবা, সৎ মা ও সৎ ভাইকে খুন করার জন্য 65 লাখ টাকায় সুপারি দেবে। এই লেনদেন নিয়ে তাদের মধ্যে চুক্তি হয়। বিনায়ক ফিরোজকে বলে, এমনভাবে খুন করতে হবে যেন মনে হয় বাড়িতে ডাকাতি হয়েছে। খুনের পর পুরো বাড়ি লুটপাট করে ফেলবে, যাতে এটা লুটের ঘটনা বলে চালানো যায়। বিনায়ক ফিরোজকে সবকিছু বুঝিয়ে দেয়, কোথায় টাকা রাখা আছে, কোথায় গয়না রাখা হয়, কখন বাড়িতে কে থাকে। এতে ফিরোজ রাজি হয়ে গেল, কিন্তু সে একা এই কাজ করতে পারবে না। তাই সে তার এক বন্ধু জিশানের সঙ্গে কথা বলে। দুজনেই সিদ্ধান্ত নেয় যে কাজ শুরু করার আগে বিনায়ককে 10 লাখ টাকা অগ্রিম দিতে হবে। বিনায়ক কোনোভাবে 2 লাখ টাকার ব্যবস্থা করে এবং দিয়ে দেয়। এরপর ফিরোজ ও জিশান মহারাষ্ট্রের মিরজ থেকে তাদের দলের আরও 5 জনকে ডেকে পাঠায়। তাদের নাম ছিল মহেশ জগন্নাথ সোলুঙ্কে, সোহেল আশফাক খাজি, সাহিল আশফাক খাজি, সুলতান জিলানি শেখ এবং ওহিদ লিয়াকত। এছাড়া গদগেই আরও 2 জন ছিল। মোট 7 জন মিলে এই হত্যাকাণ্ড ঘটানোর পরিকল্পনা করে। দিন ঠিক করা হয় 18 এপ্রিলের রাত। এর আগে টানা 2-3 দিন ধরে প্ল্যান করা হয়, কিভাবে ভেতরে ঢোকা হবে, কিভাবে 3 জনকে হত্যা করা হবে। সব পরিকল্পনা করা হয়। বিনায়ক বহুদিন ধরেই বাড়ি থেকে দূরে থাকছিল, তাই বাড়ির বর্তমান পরিস্থিতি তার জানা ছিল না। 17 এপ্রিল তার সৎ ভাই কার্তিকের বাগদান হয়। বাড়িতে অনেক অতিথি এসেছিলেন। ধীরে ধীরে সবাই বিদায় নেন। অতিথিদের মধ্যে ছিলেন হাদিমানি পরিবার, যারা কর্ণাটকের কপ্পল থেকে এসেছিলেন। 18 এপ্রিল সন্ধ্যা 7টায় তাদের গদক থেকে কপ্পলে ট্রেন ধরার কথা ছিল, কিন্তু রাস্তার ট্রাফিকের কারণে তারা ট্রেন মিস করে। তখন প্রকাশ বাকলে তাদের বলেন, কোনো সমস্যা নেই, আগামীকাল সকালে চলে গেলেই হবে। আজ রাতে আমাদের বাড়িতেই থাকুন। তাই হাদিমানি পরিবার সেদিন তাদের বাড়িতেই থেকে যায়। তারা মূলত সুনন্দার আত্মীয় ছিলেন। বাকলে পরিবার তাদের ফার্স্ট ফ্লোরে ঘুমাতে দেয়, আর নিজেরা গ্রাউন্ড ফ্লোরে ঘুমাতে যায়। 18 এপ্রিল রাতে রাত 2টার দিকে ফিরোজ বিনায়ককে ফোন করে জানায় যে তারা আক্রমণ করতে চলেছে।
এরপর 7 জনের দল একটি গাড়িতে চেপে বাকলে পরিবারের বাড়ির দিকে রওনা দেয়। তারা বাড়ির পাশের সরু গলিতে এসে থামে, যেখানে কাঁচের জানালা ছিল। তারা এসি ইউনিটের উপর চড়ে জানালা দিয়ে উপরে উঠে যায়, কারণ জানালাটি খোলা ছিল। ওই রুমেই হাদিমানি পরিবারের সদস্যরা ঘুমিয়েছিলেন। অপরিচিত লোকের উপস্থিতি টের পেয়ে তারা চমকে ওঠেন এবং চিৎকার করতে শুরু করেন, কিন্তু দুষ্কৃতীরা তাদের ওপর একের পর এক ছুরির আঘাত হানে। মুহূর্তের মধ্যে তাদের হত্যা করে ফেলে। তারা ভাবছিল যে 3 জনকে হত্যা করলেই কাজ শেষ, এবার চলে যাবে। কিন্তু ঠিক তখনই আওয়াজ শুনে কার্তিক জেগে ওঠে এবং ফার্স্ট ফ্লোরের রুম থেকে বেরিয়ে আসে দেখতে যে এত হইচই কেন হচ্ছে। দুষ্কৃতীরা সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে এবং ছুরিকাঘাত করে তাকেও হত্যা করে ফেলে। তারপর তারা গ্রাউন্ড ফ্লোর থেকে কিছু শব্দ পায়, বুঝতে পারে ওখানে কেউ রয়েছে। তাই তারা নিচে নেমে আসে এবং রুমের দরজা খোলার চেষ্টা করে। সেই রুমে প্রকাশ বাকলে ও সুনন্দা বাকলে ছিলেন। দুষ্কৃতীদের আসতে দেখেই তারা দরজা ভেতর থেকে লক করে দিয়েছিল। দুষ্কৃতীরা দরজা ভাঙার চেষ্টা শুরু করতেই স্বামী স্ত্রী জোরে চিৎকার করে প্রতিবেশীদের সাহায্য চাইতে শুরু করেন। পুরো বাড়ির লাইট বন্ধ ছিল। দুষ্কৃতীরা ইচ্ছে করেই কোনো আলো জ্বালায়নি, যাতে কেউ সন্দেহ না করে। স্বামী স্ত্রীর চিৎকার শুনে দুষ্কৃতীরা আতঙ্কিত হয়ে পড়ে। তারা ভাবে, যাদের মারার চুক্তি করা হয়েছিল তারা তো শেষ হয়ে গেছে, বরং একজন বেশি খুন করে ফেলেছে। তাই আর ঝুঁকি না নিয়ে তারা পালিয়ে যায়। যাবার সময় তারা খুনের অস্ত্র গলিতে থাকা একটি গর্তের মধ্যে ফেলে দেয়। চুক্তি করার সময় বিনায়ক ফিরোজকে কোনো ছবি দেয়নি। সে শুধু বলেছিল বাড়িতে 3 জন থাকবেন, তাদেরই মারতে হবে। বিনায়ক নিশ্চিত ছিল যে বাড়িতে অন্য কেউ থাকবে না, কোনো চাকরবাকরও নেই, শুধু বাবা, সৎমা আর সৎ ভাই। তাই সে ছবি দেওয়ার প্রয়োজন মনে করেনি, আর ফিরোজও কিছু জানতে চায়নি। বিনায়কের কোনো ধারণাই ছিল না যে বাড়িতে আরও আত্মীয়রা থাকবেন এবং তারা ফার্স্ট ফ্লোরে ঘুমাবেন, যেখানে সাধারণত তার বাবা মা এবং ভাই থাকেন। কার্তিকের বাগদান সম্পন্ন হওয়ার পর সবাই চলে গিয়েছিল। 18 এপ্রিল সন্ধ্যার মধ্যে হাদিমানি পরিবারও বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের ট্রেন ছুটে যায়, ফলে তাদের বাকলে পরিবারের বাড়িতেই থাকতে হয়। কন্ট্রাক্ট ছিল এক পরিবারের 3 জনকে হত্যা করার, কিন্তু ভুলবশত তারা হাদিমানি ফ্যামিলিকে খুন করে ফেলে। যখন এই সত্য প্রকাশ্যে আসে, তখন প্রকাশ এবং সুনন্দার বুকে বিশাল ধাক্কা লাগে। তারা ভাবতেও পারেননি যে তাদের নিজের ছেলে বিনায়ক তাদের হত্যার পরিকল্পনা করেছিল। তাই তারা গভীর শোকে ভেঙে পড়ে। এরপর কর্ণাটক পুলিশ মহারাষ্ট্রের মিরজ, গোয়া এবং গদগের বিভিন্ন এলাকা থেকে সমস্ত দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। ঘটনার 3 দিনের ভেতরেই 22 এপ্রিলের মধ্যেই পুলিশ পুরো মামলার পর্দাফাঁস করে ফেলে। অপরাধীরা যে গাড়ি ব্যবহার করেছিল সেটিও পুলিশ জব্দ করে। খুনের সময় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। তদন্ত চলার সময় প্রত্যেক অভিযুক্ত তাদের অপরাধ স্বীকার করে নেয়। এইভাবে সম্পত্তির লোভ ও অহেতুক ভুল বোঝাবুঝির কারণে 4 জন নিরীহ মানুষের প্রাণ চলে যায়। ভাগ্যক্রমে 2 জন বেঁচে যায়। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। আদালত অপরাধীদের কি শাস্তি দেবেন সেটাই এখন দেখার বিষয়। আমরা সকলেই অপেক্ষা করছি ন্যায় বিচারের জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের নির্মম সত্য ঘটনা। আপনার যদি এই বিষয়ে কোনো মতামত থাকে তাহলে নিচে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।